পাসপোর্ট জমা দেওয়ার শর্তে সাংবাদিক রোজিনা ইসলামের জামিন মঞ্জুর, আইনি প্রক্রিয়া শেষে আজই মুক্তি। ডকুমেন্টসের নেচারটা কি এটা সম্পর্কে আমরা এখনো জ্ঞাত নই। তিনি জামিনে বেরিয়ে আসলে আইনানুগ প্রক্রিয়ায় এই মামলার ন্যায় বিচারের স্বার্থে যা করা দরকার আমরা সেই প্রক্রিয়া শুরু করব। এই মামলা নিঃশর্তভাবে প্রত্যাহার করে নেওয়া হোক। গণমাধ্যম গণতন্ত্রের সহায়ক হিসেবে কাজ করে মন্তব্য আদালতের। মিডিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রতিষ্ঠান, এদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা এবং সেগুলো স্বচ্ছতার সাথে কাজ করা এদের প্রত্যেকের দায়িত্ব। মামলা প্রত্যাহারের সময় এখনো আসেনি। মামলা যখন হয়েছে মামলা প্রত্যাহারটা বড় কথা নয়, মামলার তদন্তটা বড় কথা। আমাদেরকে অবশ্যই কাজ করতে হবে, একই সাথে আইনও মানতে হবে। দেখছিলেন প্রধান শিরোনাম, দুপুরের সময় সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ৪৯ দিন পর কাল চালু হচ্ছে গণপরিবহন, নিতে হবে অর্ধেক যাত্রী, খাওয়া যাবে রেস্তোরাঁয় বসে। ৩০ মে পর্যন্ত বাড়ল চলমান লকডাউন। ভৌগোলিক কারণে বারবার বাংলাদেশে আঘাত হানে প্রাকৃতিক দুর্যোগ, ইয়াস মোকাবিলায় প্রস্তুত সরকার বললেন প্রধানমন্ত্রী। ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র উদ্বোধন। একের পর এক দুর্নীতির অভিযোগের পরও ব্যবস্থা নেই স্বাস্থ্য মন্ত্রণালয়। কোনো তদন্ত প্রতিবেদন আলোর মুখ না দেখায় উৎসাহ পাচ্ছেন অসাধু কর্মকর্তারা। জামিন পেলেন সাংবাদিক রোজিনা ইসলাম। ৫,০০০ টাকা মুচলেকা এবং পাসপোর্ট জমা দেওয়ার শর্তে তাকে জামিন দেন আদালত। এদিন রাষ্ট্রপক্ষই রোজিনাকে জামিন দেওয়ার প্রস্তাব দেন। আসামিপক্ষ বলছে বাকি আইনি প্রক্রিয়া শেষ হলে আজই মুক্তি মিলবে তার। এদিকে শুনানিতে আদালত বলেন গণমাধ্যম গণতন্ত্রের সহায়ক হিসেবে কাজ করে। সাংবাদিক রোজিনা ইসলামের জামিন ঠেকাতে গত বৃহস্পতিবার মরিয়া হয়ে ওঠে রাষ্ট্রপক্ষ। তাকে চক্রান্তকারী ঘসেটি বেগমের সঙ্গে তুলনা করতেও ছাড়েননি, কিন্তু রোববার পাল্টে যায় দৃশ্যপট। এদিন শুনানির শুরুতে রাষ্ট্রপক্ষ থেকেই তাকে জামিন দেওয়ার প্রস্তাব দেওয়া হয়, শর্ত দেওয়া হয় পাসপোর্ট জমা দেওয়ার। এতে সম্মত হন আসামিপক্ষ। পরে ৫,০০০ টাকা মুচলেকায় জামিন দেন আদালত। আদেশে আদালত গণমাধ্যমের ভূমিকার প্রশংসা করে আরও দায়িত্বশীল হওয়ার পরামর্শ দেন। ইসলামের বিরুদ্ধে যে মামলাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত সেন্সিটিভ, তারপরেও আমরা রাষ্ট্রপক্ষ থেকে এই জামিনের ব্যাপারে আমরা কনসিডার করার কথা বলেছি। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা এবং সেগুলো স্বচ্ছতার সাথে কাজ করা এদের প্রত্যেকের দায়িত্ব। ম্যাজিস্ট্রেট মহোদয় এই অবজারভেশনটা উনি দিয়েছেন। আসামিপক্ষ বলছে রোজিনা মুক্তি পেলে তার সঙ্গে কথা বলেই পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে। কন্ডিশনাল বেল ইজ নট এ বেল ইন দি আই অফ ল। তিনি জামিনে বেরিয়ে আসলে এরপরের রাষ্ট্রপক্ষ থেকে দাখিলকৃত ডকুমেন্টস আমরা আইনানুগ প্রক্রিয়ায় উত্তোলন করে অতঃপর আইনানুগ প্রক্রিয়ায় এই মামলার ন্যায় বিচারের স্বার্থে যা করা দরকার আমরা সেই প্রক্রিয়া শুরু করব। রোজিনার জামিন হওয়ায় স্বস্তি ফিরেছে তার পরিবারে। প্রথম আলোর পক্ষ থেকে আবারও দাবি জানানো হয় মামলা প্রত্যাহারের। তার অবস্থা খুবই খারাপ, তার ৭-৮টা রোগে সে অসুস্থ। এই মামলা নিঃশর্তভাবে প্রত্যাহার করে নেওয়া হোক এবং যে ক্ষত হয়েছে এটা তো আর দাগটা সারবে না, কিন্তু ক্ষতটা উপশমের জন্য সরকারের রাজনৈতিকভাবে উদ্যোগী হওয়া উচিত। গত ১৭ মে তথ্য সংগ্রহের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ে গেলে হেনস্থার শিকার হন রোজিনা ইসলাম। পরে গুরুত্বপূর্ণ তথ্য চুরির অপরাধে ১০০ বছরের পুরানো অফিসিয়াল সিক্রেট অ্যাক্টে মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়। এরপর থেকেই গাজীপুরের কাশিমপুর কারাগারে আছেন রোজিনা ইসলাম। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। এদিকে অফিসিয়াল সিক্রেটস আইনে করা মামলায় জামিন পেলেও সাংবাদিক রোজিনার মামলা প্রত্যাহারের কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় এখনও আসেনি বলে জানিয়েছেন আইনমন্ত্রী। সকালে রাজধানী গুলশানে তার বাসভবনে সাংবাদিকদের কথা বলেন তিনি। মামলার তদন্ত যেন কোনোভাবে প্রভাবিত না হয় সে বিষয়ে সচেতন থাকার আহ্বান জানান মন্ত্রী। মামলা প্রত্যাহার করার দায়িত্ব হচ্ছে যারা মামলা করেছেন, আর অন্যটা হচ্ছে যে হোম মিনিস্ট্রি। কিন্তু আমার মনে হয় যে মামলা যখন হয়েছে মামলা প্রত্যাহারটা বড় কথা নয়, মামলার তদন্তটা বড় কথা। মামলার তদন্ত করে যদি কেউ নির্দোষ হয় বা দোষী হয় তাহলে আমার বিশ্বাস আপনারা সেই তদন্তের উপরে আস্থা রাখবেন।
রোজিনা ইসলামের বিষয়ে নিরপেক্ষ তদন্তের ব্যাপারে তথ্য মন্ত্রণালয় সজাগ বলে মন্তব্য করেছেন মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তার সঙ্গে কোনো অন্যায় আচরণ করা হলে তা অগ্রহণযোগ্য ও নিন্দনীয় বলেও মন্তব্য করেছেন তিনি। দুপুরে সাংবাদিক নেতাদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি কথা বলেন। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে, অর্থাৎ এটির মামলাটা ডিবিতে গেছে, সুতরাং তদন্তের মাধ্যমে যাতে সত্যটা বেরিয়ে আসে কি ঘটেছিল, এবং তার সাথে কোনো অন্যায় আচরণ করা হলে সেটিও তদন্তে আসবে। তার সাথে যদি কোনো অন্যায় আচরণ করা হয়ে থাকে সেটি অবশ্যই গ্রহণযোগ্য নয়, নিন্দনীয়। ৪৯ দিন পর আগামীকাল থেকে চালু হচ্ছে গণপরিবহন। অর্ধেক যাত্রী পরিবহনের শর্তে উঠল নিষেধাজ্ঞা। একই সঙ্গে অর্ধেক গ্রাহক বসানোর শর্তে খোলা রাখার অনুমতি পেয়েছে হোটেল, রেস্তোরাঁ ও খাবারের দোকানও। ট্রেনের 50% টিকিট বিক্রি হবে অনলাইনে। এর বাইরের অন্যান্য বিধিনিষেধ বজায় রেখে আগামী ৩০ মে পর্যন্ত বাড়ানো হয়েছে লকডাউনের মেয়াদ। জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেছেন, করোনা সংক্রমণের হার বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেবে সরকার। করোনা সংক্রমণ ও শনাক্তের হার বেড়ে যাওয়ায় এবছরের 5 এপ্রিল দ্বিতীয় দফায় লকডাউন দেয় সরকার। বন্ধ করে দেওয়া হয় বাস, লঞ্চ ও ট্রেন সহ সব ধরনের গণপরিবহন। 1.5 মাসেরও বেশি সময় ধরে চলা সরকারি বিধিনিষেধ বিভিন্ন সময় ক্ষেত্র বিশেষে শিথিল করা হলেও গণপরিবহন চালু হয়নি। এর মধ্যে ঈদ উল ফিতরে স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করেই পথে ঘাটে ঘরমুখী মানুষের ঢল নামে। একইভাবে ঈদের ফিরতি যাত্রাতেও ছিল জনস্রোত। গণপরিবহন চালুর বিষয়ে ঈদের আগেও পরে একাধিকবার বাস, লঞ্চের মালিক ও শ্রমিকরা দাবিও তোলেন। সম্প্রতি করোনা পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় 49 দিন পর সোমবার থেকে অর্ধেক আসন খালি রেখে সব গণপরিবহন চালুর অনুমতি দিয়েছে সরকার। হোটেল, রেস্তোরাঁ খোলারও অনুমোদন মিলেছে, তবে সেখানেও সর্বোচ্চ অর্ধেক গ্রাহক একসাথে বসতে পারবেন। এছাড়া অন্যান্য বিধিনিষেধ বহাল রেখে লকডাউন বাড়ানো হয়েছে আরও 7 দিন। রোববার মন্ত্রিপরিষদ বিভাগের দেয়া প্রজ্ঞাপনে এসব নির্দেশনা জারি করা হয়। যখন যেভাবে আমাদের এই করোনার প্রকোপটা থাকবে সেভাবে আমাদের সিদ্ধান্তগুলো আসবে। আপাতত আমরা 1 সপ্তাহের জন্য এই সিদ্ধান্তটা আমরা গ্রহণ করেছি। সবসময় পর্যবেক্ষণ করছি এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের সাথে আলাপ আলোচনার সাপেক্ষেই আমরা এই সিদ্ধান্তগুলো নেওয়া হচ্ছে। রেলমন্ত্রী জানান, রেলের টিকিট বিক্রি হবে 50%, যার পুরোটাই অনলাইনে। এছাড়া স্বাস্থ্যবিধি মেনে দূরপাল্লার বাস ও লঞ্চ চলাচলও নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। যাত্রীদের এবং স্টাফদের মাস্ক পরিধান করতে হবে, সামাজিক দূরত্ব বজায় রাখা নিশ্চিত করতে অর্ধেকের বেশি যাত্রী পরিবহন করা যাবে না। গত বছর প্রথম দফা লকডাউনে দেশে টানা 66 দিন সব ধরনের গণপরিবহন বন্ধ ছিল। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। সব ধরনের দুর্যোগ মোকাবেলা করে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগামীতে স্যাটেলাইটের মাধ্যমে আরও শক্তিশালী পূর্বাভাস দেওয়ার ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে বিভিন্ন স্থানে নির্মিত প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় 225টি প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় ঘূর্ণিঝড় ইয়াস মোকাবিলায় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। সমুদ্র সংলগ্ন বদ্বীপ হওয়ায় ছোট্ট এই ভূখণ্ড প্রায় আক্রান্ত হয় বন্যা, জলোচ্ছ্বাস কিংবা ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগে। করোনা মহামারীতেও গেল বছর আমপানের আঘাত সয়েছে দেশ। আগাম প্রস্তুতি আর সতর্কতায় দুর্যোগে ঝুঁকি কমিয়ে বিশ্বে স্বীকৃতি পেয়েছে বাংলাদেশ। জলবায়ু পরিবর্তনের কারণে আগামীতে এমন দুর্যোগ সহনীয় পর্যায়ে এনে জানমালের ক্ষতি কমাতে এবার একযোগে দেশব্যাপী 225টি প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। 50টি মুজিব কিলার ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন করছি। রোববার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে 110টি বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র, 30টি বন্যা আশ্রয় কেন্দ্র, 30টি জেলা দুর্যোগ ব্যবস্থাপনা তথ্য কেন্দ্র, 5টি মুজিব কিল্লার উদ্বোধন এবং 50টি মুজিব কিল্লার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন শেখ হাসিনা। সরকার প্রধান বলেন, দুর্যোগের ঝুঁকি কমাতে মানুষের সচেতনতার পাশাপাশি প্রযুক্তিগত সক্ষমতাও বাড়ানো হচ্ছে। স্যাটেলাইটের মাধ্যমে কোনো দুর্যোগ আসলে তার পূর্বেই যেন আমরা পূর্বাভাসটা দিতে পারি। আমাদের এই স্যাটেলাইটের মাধ্যমে সেই পূর্বাভাস দেওয়ার ব্যবস্থাটাও আমরা করব। কিছুটা আমরা করতে পারি, কিন্তু আমাদের যে বিশাল সমুদ্রসীমা সম্পূর্ণটা যাতে আমরা করতে পারি তার জন্য ব্যবস্থা আমরা নেব। সব দুর্যোগ মোকাবিলা করেই এগিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। জানান, ঘূর্ণিঝড় ইয়াস থেকে রক্ষা পেতে প্রস্তুতি নেওয়া হচ্ছে। ভৌগোলিক অবস্থানের কারণে প্রতিনিয়ত প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করতে হবে। আর তাছাড়া বাংলাদেশে তো মাঝে মাঝে মনুষ্য সৃষ্ট দুর্যোগও আসে।
তো সবই মোকাবেলা করে আমাদের এগিয়ে যেতে হবে। আরেকটা ঘূর্ণিঝড় কিন্তু আসছে, আর সেটা কেবল তৈরি হচ্ছে, কত দূর যাবে এখন আধুনিক প্রযুক্তির কারণে আমরা অনেক আগে থেকে জানতে পারি, আর সে বিষয়ে যথেষ্ট সতর্কতা ইতিমধ্যে আমরা নিতে শুরু করেছি। পরে অনলাইনে সংযুক্ত নোয়াখালীর সুবর্ণচর, বরিশালের উজিরপুর এবং গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় তৃণমূলের মানুষের সঙ্গে মতবিনিময় করেন সরকার প্রধান। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। এদিকে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি আজ বিকেল নাগাদ নিম্নচাপে রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বুধবার বিকেল নাগাদ উত্তর ওড়িশা, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চলের উপকূলে আঘাত হানার সম্ভাবনা রয়েছে বলেও জানানো হয়। এর মধ্যে সমুদ্র বন্দরগুলোকে 1 নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। ঘূর্ণিঝড় ইয়াস অনেকটা আম্পানের মতোই, তবে এখন পর্যন্ত সুপার সাইক্লোনের সম্ভাবনা নেই। এটি তীব্র থেকে অতি তীব্র ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। বাতাসের গতিবেগ থাকবে ঘন্টায় 90 থেকে 110 কিলোমিটার পর্যন্ত। ঘূর্ণিঝড় ইয়াস আঘাত হানবে ভারতের পশ্চিমবঙ্গে। এরপরই বাংলাদেশের ঝুঁকিতে আছে খুলনা ও সুন্দরবন উপকূলীয় অঞ্চল। মঙ্গলবার এটা তীব্র থেকে অতি তীব্র সাইক্লোনের রূপ নিতে পারে। আমরা আশা করছি বুধবার অর্থাৎ 26 তারিখ বিকেল অথবা সন্ধ্যা নাগাদ এটা উপকূলের কাছাকাছি, পশ্চিমবঙ্গের উপকূলের কাছাকাছি চলে আসবে। এবং এটা এ পর্যন্ত আমাদের যে অ্যানালাইসিস আছে, আমাদের যে বিভিন্ন মডেলের যে আমরা অ্যানালাইসিস করছি, এতে দেখা যাচ্ছে যে মেন বডিটা ওয়েস্ট বেঙ্গল দিকে বেশি দেখা যাচ্ছে, সারাউন্ডিং বাংলাদেশের দক্ষিণাঞ্চল বিশেষ করে খুলনা রিজন, আর অন্য পাশে হচ্ছে আপনার উত্তর উড়িষ্যার দিকে কিছু বডি পাবে। সোমবার সন্ধ্যা থেকে পরদিন সকালের মধ্যে এটি ঘূর্ণিঝড় ইয়াসে রূপ নিতে পারে বলে পূর্বাভাস রয়েছে। গতকাল যে লঘুচাপ ছিল রাত্রিতে ওটা সুস্পষ্ট লঘুচাপ হয়েছে। এটা আজকে হয়তো দুপুরের পরে অর্থাৎ বিকাল নাগাদ এটা নিম্নচাপ রূপ ধারণ করবে। আমরা আশা করছি হয়তো আগামীকাল দিয়ে এটা সাইক্লোন রূপ নেবে, সেই সময় নাম ধারণ করবে, ইয়াস নাম ধারণ করবে। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে মঙ্গলবার থেকে দাবদাহের তীব্রতা কমতে শুরু করবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। পরশুদিন টেম্পারেচার অনেকটা আমাদের নর্মাল কন্ডিশনে চলে আসবে। রোজিনা রোজি, সময় সংবাদ, ঢাকা। সকালে 2 দলের 5 খেলোয়াড় ও স্টাফদের করোনা পজিটিভ আশা নিয়ে সৃষ্টি হয় নাটকীয়তা। তবে দ্বিতীয় টেস্টে নেগেটিভ ফল আসলে কাটে সব জটিলতা। সকাল থেকে ধেয়ে আসা শঙ্কার মেঘ অবশেষে কেটে গেল। 2 দলের ক্রিকেটার, কোচ ও সাপোর্টিং স্টাফ মিলিয়ে করোনা আক্রান্ত 5 জন। দ্বিতীয় পিসিআর টেস্টে 4 জনেরই করোনা নেগেটিভ এসেছে। কেবল শঙ্কা কাটেনি লঙ্কান পেসার শিরান ফার্নান্দোর। পজিটিভ আসায় আইসোলেশনে রাখা হয়েছে তাকে। 2 দলের 5 জন করোনা আক্রান্ত। ম্যাচ শুরুর কয়েক ঘন্টা আগে এমন খবরে 2 দলের শিবিরে ভয় ধরে গিয়েছিল। লঙ্কান 2 ক্রিকেটার হলেন পেসার ইসরুর উদানা ও শিরান ফার্নান্দো, আর বোলিং কোচ চামিন্দা ভাস। বাংলাদেশ দলের কোনো ক্রিকেটার করোনা আক্রান্ত না হলেও 2 কোচিং স্টাফ করোনা আক্রান্ত। শঙ্কার মাঝে দ্বিতীয় দফা এই 5 জনের পিসিআর টেস্ট করানো হয়। সেখানে কেবল লঙ্কান ক্রিকেটার শিরানের পজিটিভ ধরা পড়েছে। এতে শঙ্কার মাঝে পড়ে গিয়েছিল প্রথম ম্যাচ মাঠে গড়ানো নিয়ে। তবে শেষ পর্যন্ত সব অনিশ্চয়তা দূর হয়েছে। মিরপুর শেরি বাংলা জাতীয় স্টেডিয়ামে নেমেছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। সবাই নেগেটিভ, একজন পজিটিভ, সেটা হচ্ছে শিরান ফার্নান্দো, ও আইসোলেটেড। এদিকে শনিবার বাংলাদেশ জাতীয় দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজনের করোনা ধরা পড়ার পরই টাইগার শিবিরে ভয় ছড়িয়ে পড়েছিল। তবে রাতেই আবারও পরীক্ষায় নেগেটিভ আসে সুজনের। মেহেদী নাইম, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরও থাকছে। করোনাকালে রাজশাহীতে অনলাইনে আম বেচাকেনার ধুম। নির্ধারিত সময়ের আগেই সরবরাহের ঘোষণায় বিভ্রান্তি। নিয়ম না মানলে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি। পদ্মা সেতু 2 প্রান্তে ভাঙা থেকে মাওয়া পর্যন্ত 48.75 কিলোমিটার রেল অবকাঠামো নির্মাণ কাজ পুরোদমে এগিয়ে চলছে। এই অংশের অগ্রগতি 66%। প্রকল্প পরিচালক বলছেন, পদ্মা সেতুর উদ্বোধনের দিনেই এই অংশে রেল চালু করতে কাজে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আবু সাইদ। আস্তে আস্তে দক্ষিণাঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন দরজায় কড়া নাড়ছে। অপেক্ষায় দিন গুনছেন ভাগ্য পরিবর্তনের। ট্রেনে করে স্লিপার উঠানো হচ্ছে পদ্মা সেতুর রেল সংযোগ সেতুতে। বসানো হচ্ছে রেল স্লিপার। 6.15 কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতুর সাথে 5.25 কিলোমিটার রেল সংযোগ সেতুর কাজ শেষ পর্যায়ে। 2 প্রান্তে রেল সংযোগ সেতুর পরিবর্তন হওয়া অংশটুকু নতুন নকশা অনুযায়ী বাস্তবায়নের প্রক্রিয়া চলছে। তৈরি হওয়া রেল লাইনের অবকাঠামোতে ফিনিশিংয়ের কাজ চলছে।
করোনার লকডাউনেও পদ্মা সেতুর রেল লিঙ্ক প্রকল্পের কাজে ব্যস্ত সময় পার করছেন কর্মীরা। করোনার ভিতরেও যে আমরা এই পরিস্থিতিতে কাজ করছি, হরদম কাজ চলতেছে, তাতে কোনো সমস্যা হয় নাই। পরবর্তীতে মনে হবে যে না, পদ্মা সেতুতে কাজ করছি, অনেকটা গর্বের বিষয়। পদ্মা সেতুর নিচতলায় 1312টি রেলওয়ে স্ট্যান্ডারের মধ্যে বসে গেছে 1200টি, আর 2959টি রেলওয়ে স্ল্যাবের 2684টি বসে গেছে। বাকি মাত্র 9% কাজ এবং গ্যাস লাইন স্থাপনের পরই মূল সেতুতে রেল লাইন তৈরির জন্য রেল কর্তৃপক্ষকে হস্তান্তর করা হবে। 2022 সালের জুনের মধ্যেই পদ্মা সেতুতে যানবাহন ও রেলপথ চলাচলের আশা কর্তৃপক্ষের। এই কাজগুলো কমপ্লিট হওয়ার পরে আমরা রেলওয়ের কাছে আগামী বছর রেলওয়ে ট্র্যাক বসানোর জন্য হ্যান্ডওভার করব। পদ্মা সেতু কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে তাদের নির্ধারিত সময়ে আমরা পদ্মা সেতুতে রেল ট্র্যাক বসানোর কাজ শুরু করব। ঢাকা থেকে যশোর পর্যন্ত রেলপথের দৈর্ঘ্য 172 কিলোমিটার। তবে ঢাকা মাওয়া অংশের কাজ শেষ হবে 2024 সালের মধ্যে। ফরিদপুরে ভাঙা থেকে মুন্সিগঞ্জের মাওয়া পর্যন্ত রেলের অবকাঠামো সম্পন্ন প্রায়। আগামী জুন থেকে রেলওয়ে ট্র্যাক স্থাপনের কাজ শুরু হবে। মুন্সিগঞ্জের মাওয়া থেকে নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। 4 দিনও স্বাভাবিক হয়নি সৌদি প্রবাসীদের ফ্লাইট শিডিউল। বিমানবন্দর থেকে কারণ বাজারে সাউদি এয়ারলাইন্সের কার্যালয়ে ঘুরপাক খাচ্ছেন তারা। নতুন বিধিনিষেধের বেড়াজালে আটকে হোটেল বুকিংয়ের জন্য গুনতে হচ্ছে অতিরিক্ত 60 থেকে 70 হাজার টাকা। বিড়ম্বনা যেন পিছু ছাড়ছে না সৌদি প্রবাসীদের। সৌদি সরকারের নতুন নতুন বিধিনিষেধের বেড়াজালে কয়েক মাসের ব্যবধানে 3 দফা দুর্ভোগের শিকার হয়েছেন প্রবাসীরা। 19 মের পর নতুন বিধিনিষেধের কারণে 4 দিন ধরে সীমাহীন ভোগান্তি পোহাচ্ছেন কর্মস্থলে যেতে চাওয়া এই শ্রমজীবীরা। কখনো হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, কখনো কাউরান বাজারের সাউদি এয়ারলাইন্সের কার্যালয়ে ছোটাছুটি করছেন। তথ্য জটিলতায় অনিশ্চয়তা আরও ঘনীভূত হচ্ছে। এরকম তো করতে পারে না তারা আমাদের সাথে। লাইনে দাঁড়াও, তুই তা করে এইভাবে কথা বলতেছে, তারা এইভাবে কথা বলতে পারে না আমাদের সাথে। কপিল কইতেছে যে ওইখানে গেলে কোনো কাজ হইতেছে না, তোমরা বাংলাদেশ থেকে বুকিং দাও। এদিকে সাউদি এয়ারলাইন্সের টিকিট কিনতে ভিড় করছেন বিভিন্ন জেলা থেকে আসা প্রবাসীরা। করোনা নেগেটিভ সার্টিফিকেট এবং হোটেল কোয়ারেন্টাইনের জন্য 60 থেকে 70 হাজার টাকা দিয়ে নিশ্চিত করতে হচ্ছে টিকিট। সাউদি এয়ারলাইন্স বলছে বিমানের আসনের উপর নির্ভর করে নির্ধারিত দিনের ফ্লাইটের যাত্রীদের টিকিট দেওয়া হচ্ছে। ঘন্টার পর ঘন্টা সিরিয়ালে দাঁড়ানোর পরে আমার এটা নাই ওইটা নাই, তাহলে আমাকে তো আগে যদি ইনফর্ম করে দিতে এই তথ্য নিয়ে এখানে আসতে হবে, এভাবে হবে। 1 মিনিট কথা বলার জন্য বলছি কি আমি থাকবো না আমি চলে যাব, এটা এরা শুনতে চাইতেছে না। তারা আমাদেরকে একটা সুরাহা দিবে যে আপনারা এত তারিখে যারা যাবেন তারা এত তারিখে টিকিট বুক দিবেন এবং কি ফ্লাইট আপনাদের এত তারিখে, এটাই, তাইলে আমরা সুষ্ঠু মতো আসতে পারবো। অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন নতুন নিয়ম চলতি মাসের 10 তারিখে জানিয়েছে সৌদি সরকার, কিন্তু প্রবাসীদের সঠিক তথ্য না দেওয়ায় জটিলতার সৃষ্টি হয়েছে। তথ্যের ঘাটতি আমার কাছে মনে হয় যে প্রবাসী শ্রমিকদের জন্য নতুন নতুন নিয়ম, এক এক দেশ এক এক সময় যে তথ্যগুলো বলছেন সেগুলো যদি কোনো একটা জায়গায় একসাথে রাখা যেত সরকারের কোনো একটা ওয়েবসাইটে বা দপ্তরে, তাহলে সেটা কিন্তু ভালো হতো। তবে যেসব প্রবাসীদের করোনার 2 ডোজ টিকা দেওয়া রয়েছে তাদের কোয়ারেন্টাইনের প্রয়োজন নেই। সৌদি আরবের পাবলিক প্রসিকিউশনের নতুন নিয়ম হচ্ছে কেউ যদি করোনা ভাইরাস ছড়ায় তাকে 5 বছরের জেল এবং সর্বোচ্চ 5 লাখ রিয়াল জরিমানা করা হবে। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে রাজধানীর কারণ বাজারে সাউদি এয়ারলাইন্স কার্যালয়ের সামনে আছেন রিপোর্টার সাদাত রহমতুল্লাহ। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। সাদাত, কাজল, এখনই কিন্তু আসলে সেই জটিলতা, আসলে দীর্ঘ 4 দিনের যে জটিলতা চলছে সেই জটিলতা যে এখনই শেষ হচ্ছে ঠিক বিষয়টি তেমনটি নয়। এই জটিলতা অর্থাৎ এই ফ্লাইট শিডিউল নিয়ে আরও বেশ কয়েকদিন দুর্ভোগে পড়তে হতে পারে, কারণ এখন যেহেতু প্রতিদিনের যাত্রীরা প্রতিদিন যেতে পারছেন এবং প্রতিদিনের তথ্যগুলি প্রতিদিন দেওয়া হচ্ছে, যেদিন যারা যাবেন সেদিনের টিকিট দেওয়া হচ্ছে, অর্থাৎ অগ্রিম বা আগামী কয়েকদিনের যাদের ফ্লাইট রয়েছে সে ফ্লাইটগুলোর শিডিউল ঠিক করে এখনই রাখা সেটি খুব দূর ব্যাপার হয়ে দাঁড়িয়েছে সাউদি এয়ারলাইন্সের কাছে। কারণ সাউদি এয়ারলাইন্স এই মুহূর্তে যে কয়টি বিমানের আসন ফাঁকা পাচ্ছেন সেই আসনগুলোর উপর ভিত্তি করে মূলত টিকিট দিচ্ছেন। যেমন আজকে 2টি ফ্লাইট রয়েছে, সে ফ্লাইটের জন্য যারা নির্ধারিত তাদেরকেই মূলত এই সোনারগাঁর যে সাউদি এয়ারলাইন্স রয়েছে সেখানে থাকতে বলা হয়েছে এবং তাদেরকে এখানে আসার জন্য প্রস্তুতি স্বরূপ আপনি জানেন যে আসলে করোনা নেগেটিভ সার্টিফিকেট এবং নিয়ে আসতে হবে। একই সাথে যে হোটেল বুকিংয়ের জন্য প্রায় 65 থেকে 70 হাজার টাকা, সেই টাকা তাদেরকে
নিয়ে আসতে হবে, তাহলে তাদেরকে সেই টিকিট দেওয়া হচ্ছে এবং তাদের ফ্লাইট আজকে নিশ্চিত করা হচ্ছে। কিন্তু আগামী কয়েকদিন পর অর্থাৎ 25 তারিখের পর যাদের ফ্লাইট রয়েছে তারাও কিন্তু এখানে একই সময় উপস্থিত হয়েছেন জানার জন্য কোন প্রক্রিয়া তারা যাবেন এবং কিভাবে যাবেন। যদিও এটি এখন পর্যন্ত সম্ভব হয়ে দাঁড়ায়নি, কারণ সকাল থেকে আমরা দেখতে পেয়েছিলাম যে মানুষের মধ্যে কিন্তু সবচেয়ে বেশি উদ্বিগ্নতা কাজ করছে তারা যেতে পারবেন কিনা বা কর্তৃপক্ষের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য তাদেরকে পৌঁছে দেওয়া যায়। কিন্তু সবশেষ দুপুর নাগাদ আমরা দেখেছি একটি তথ্য সেখানে টানিয়ে দেওয়া হয়েছে, যেখানে লেখা রয়েছে যে আসলে কিভাবে এবং কারা কারা কোন দিন কোন ফ্লাইটে তারা যাবেন। এখন পর্যন্ত বলা চলে যে আসলে যে দুর্ভোগ চলছে, সীমাহীন দুর্ভোগের লকডাউনের মধ্যে যারা বিভিন্ন জেলা থেকে এসেছেন তাদেরকে অন্তত তারা বলছেন যে আসলে সুনির্দিষ্ট তথ্য দিয়ে তাদেরকে নিশ্চয়তা দেওয়ার জন্য যে আসলে তারা যেতে পারবেন কিংবা যেতে পারবেন কিনা, এই বিষয়গুলো যদি তাদেরকে নিশ্চয়তা দেওয়া হয় তাহলে তারা হয়তো বা কাউন্ট বাজার ত্যাগ করে যাবেন। সকাল থেকে যেই ভিড় আমরা দেখেছিলাম, মানুষের উপস্থিতি দেখেছিলাম, সেই উপস্থিতি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু কমে এসেছে। কিন্তু একই সাথে কিন্তু আমরা দেখেছি দুর্ভোগও বেড়েছে, যেমন টাকা হারানোর ঘটনা গতকালকে ছিল, আজকেও ছিল। সব মিলে বিশাল জটিলতার মধ্যে রয়েছেন সৌদি প্রবাসীরা। এই ছিল রাজধানীর সাউদি এয়ারলাইন্স থেকে সৌদি প্রবাসীদের সবশেষ খবর। কাজল। একের পর এক বের হয়েছে দুর্নীতির খবর। দেশ জুড়ে চাঞ্চল্য তৈরি করলেও এ ধরনের ঘটনায় কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি স্বাস্থ্য মন্ত্রণালয়। কোনো কোনো ক্ষেত্রে অব্যবস্থাপনার অভিযোগ ছিল খোদ শীর্ষ কর্তাদের বিরুদ্ধেই। যে কটি তদন্ত কমিটি হয়েছে সেগুলোর কোনোটারই আলোর মুখ দেখেনি। বিশ্লেষকরা মনে করেন এভাবে শত অভিযোগের পরও ব্যবস্থা না নেয় নতুন করে দুর্নীতিতে উৎসাহিত হন অসৎ কর্মকর্তারা। এহসান জুয়েলের রিপোর্ট। একের পর এক দুর্নীতির অভিযোগ, প্রশ্নবিদ্ধ মন্ত্রণালয়ের দক্ষতা, প্রশ্নবিদ্ধ শীর্ষ কর্তারা। করোনাকালে জরুরি স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী কেনাকাটার সময় যেন শুরু হয় সরকারের অর্থ নয়ছয়ের এক মহোৎসব। শুরুতেই উঠে আসে স্বাস্থ্যের সব কেনাকাটায় মিঠু সিন্ডিকেটের কথা। সিএমএসডির পরিচালক বদলির আগে এই বিষয়টি জানান মন্ত্রণালয়ে, তবে কোনো অবস্থাতেই সেটা স্বীকার করেননি স্বাস্থ্যমন্ত্রী। যে এখনো স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিন্ডিকেট কাজ করছে। মিঠু সিন্ডিকেট, মিঠুটা কোন ব্যক্তি সেটা আমি দেখি নাই। করোনাকালে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার পরিবর্তে মন্ত্রীর দীর্ঘদিন মন্ত্রণালয়ে অনুপস্থিত থাকার বিষয়টি উঠে আসে শুরুতেই। তখন অবশ্য নিজের ঘরে থেকে কাজ করার কথা উল্লেখ করে সময় সংবাদকে মন্ত্রী জানিয়েছিলেন তিনি যেখানে বসেন সেটাই অফিস। অফিস আমাদের বিভিন্ন জায়গায়, এখন এই রুমটাই তো শুধু অফিস নয়, অফিস তো বহু জায়গায় আছে, আমরা বহু জায়গা থেকে কাজ করি, কাজে যেখানেই বসবো আমি সেটাই তো অফিস। বিশ্বব্যাংকের সহযোগিতায় জরুরি কেনাকাটার জন্য ইআরপিপি প্রকল্পের শত কোটি টাকা লুটপাটের একাধিক খবর উঠে আসে সময় সংবাদের অনুসন্ধানে। গাড়ির যন্ত্রপাতি আমদানির প্রতিষ্ঠান, কম্পিউটার প্রতিষ্ঠান, ইলেকট্রনিক্স আমদানিকারক প্রতিষ্ঠান সহ রাতারাতি গজিয়ে ওঠা অনেকেই পান কোটি টাকার কাজ। তাদের অনেক প্রতিষ্ঠানকে ঠিকানায় গিয়ে খুঁজে পাওয়া যায়নি, ফলাফল পণ্য সরবরাহ না করেই টাকা নিয়ে গায়েব হয়ে যান অনেকে। বহুল আলোচিত ডাক্তার সাবরিনা ও রিজেন্টের শাহেদের জালিয়াতির সাথেও বের হয়ে আসে মন্ত্রণালয়ের শীর্ষ কর্তাদের যোগসূত্র। এসব ঘটনায় সরকারের ইমেজ ক্ষুণ্ণের পাশাপাশি জনগণ সেবা বঞ্চিত হলেও বহাল তবিয়তে আছেন মন্ত্রণালয় ও স্বাস্থ্য সংশ্লিষ্ট সবাই। ভূত এখনো সর্ষেই আছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। স্বাস্থ্য বিভাগে নেতৃত্বহীনতা কিংবা সংশ্লিষ্ট অন্যান্য বিভাগ এবং মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয় না থাকার ফলে স্বাস্থ্য বিভাগে নানা ধরনের যেগুলো দুর্নীতি দেখা গিয়েছে বিভিন্ন সময়। দুর্নীতির অভিযোগ মাথায় নিয়ে শীর্ষ কর্তাদের মধ্যে একমাত্র স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি আবুল কালাম আজাদকে সরে যেতে হয়, কিন্তু তার দুর্নীতির তদন্ত রিপোর্ট এখনো আলোর মুখ দেখেনি। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতির বিরুদ্ধে সচিবালয় ঘেরাও কর্মসূচি পালন করেছে ছাত্র ইউনিয়ন। দুপুর 12:30টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় রাজু ভাস্কর্যের সামনে থেকে মিছিল বের করে ছাত্র সংগঠনটি। মিছিলটি হাইকোর্ট মোড় হয়ে প্রেস ক্লাবের সামনে থেকে সচিবালয় 8 নম্বর গেটের সামনে গেলে বাধা দেয় পুলিশ। ব্যারিকেড সরিয়ে সেখানে অবস্থান নেন ছাত্রনেতারা। এ সময় দুপক্ষের মধ্যে ধস্তাধস্তি হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ে দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারীদের অপসারণের জোর দাবি জানান তারা। অদক্ষতার কারণে করোনা টিকা সংগ্রহে সরকার ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি মন্তব্য করেন।
তিনি জানান, বেগম জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে, তবে তার ফুসফুস থেকে এখনও কৃত্রিম উপায়ে পানি অপসারণ করা হচ্ছে। করোনা ভাইরাসের টিকা সংগ্রহে সরকার শুরু হতেই দুর্নীতি, অযোগ্যতার কারণে ব্যর্থতার পরিচয় দিচ্ছে। অবিলম্বে এই বিষয়গুলোর বিস্তারিত ব্যাখ্যা ও টিকা প্রাপ্তির রোডম্যাপ জনগণের সামনে তুলে দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। উনি এখনও সিসিইউতেই আছেন এবং সিসিইউ থেকে বেরোতে পারছেন না, অর্থাৎ ডাক্তার এটা অ্যালাউ করছে না। শি ওয়ান্টস টু গো, কিন্তু ডাক্তাররা থেকে কিছুতেই অ্যালাউ করছে না, কারণ এখনও কিন্তু তার লাংসে পাইপ দেওয়া আছে, রাইট? লাংসে তার পাইপ আছে যেখান দিয়ে আপনার ড্রেন আউট করতে হচ্ছে এক্সট্রা ওয়াটার। সরকারি বিধিনিষেধ অমান্য করে কক্সবাজারে লকডাউন হওয়া 5টি ক্যাম্পে রোহিঙ্গারা বাইরে চলাচল করায় স্থানীয়দের মধ্যে করোনা সংক্রমণ নিয়ে চরম আতঙ্ক দেখা দিয়েছে। প্রশাসনের যথাযথ তদারকি না থাকায় সেখানকার রোহিঙ্গারা নানা অজুহাতে লোকালয়ে চলে আসছেন। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। উখিয়ার কুতুপালং বাজার, নানা ধরনের শাকসবজি ও ফলমূল বিক্রি হয় এই বাজারে, যা কেনাকাটায় ব্যস্ত শত শত মানুষ। কিন্তু কেউ মানছেন না স্বাস্থ্যবিধি, ব্যবহার করছেন না মাস্ক। ক্রেতা বিক্রেতাদের মধ্যে স্থানীয় লোকজনের পাশাপাশি রয়েছে রোহিঙ্গারাও। লকডাউন করা ক্যাম্প থেকে বের হয়ে এসে অনেক রোহিঙ্গা বসেছেন ফলের পাশাপাশি বিক্রি করছেন পান বা শাকসবজি। করোনা সংক্রমণ ঊর্ধ্বগতি ঠেকাতে লকডাউন করা হয়েছে উখিয়ার 4টি ও টেকনাফের 1টি ক্যাম্প। এসব ক্যাম্পে কড়া পাহারা থাকলেও নানা উপায়ে ক্যাম্প ছেড়ে বের হয়ে আসছেন রোহিঙ্গারা। কেউ লুকিয়ে গেট পার হচ্ছেন, আবার কেউ কেউ সহজে চেকপোস্ট অতিক্রম করে বের হয়ে আসছেন। এতে স্থানীয়দের মধ্যে করোনা নিয়ে বিরাজ করছে চরম আতঙ্ক। কেউ মাস্ক ব্যবহার করে না, কেউ দূরত্ব বজায় রাখে না। রোহিঙ্গারা দেওয়া আমাদের সাথে মিশে যাচ্ছে, তাও আমরা তো আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। মাস্ক পরা এবং স্বাস্থ্যবিধি মেনে চলা, এই সচেতনতা সৃষ্টি করাই হবে তার মূল লক্ষ্য। সেটি প্রশাসনকে বাস্তবায়ন আরও কঠোর হতে হবে। তবে রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তায় নিয়োজিত এপিবিএনের কর্মকর্তা জানালেন, সংক্রমণ রোধে লকডাউন করা ক্যাম্পে রোহিঙ্গাদের পাশাপাশি সাধারণ মানুষের চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। তারা যেন এই লকডাউনের যে বিধিমালা এগুলো যেন তারা মানেন এবং তারা যেন ভালো থাকেন, সুস্থ থাকেন, সে লক্ষ্যে আমরা তাদেরকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করে যাচ্ছি। কক্সবাজারের উখিয়া ও টেকনাফের 34টি আশ্রয় শিবিরে করোনায় আক্রান্ত হয়েছেন 906 জন রোহিঙ্গা, আর মারা গেছেন 13 জন। রোহিঙ্গা আশ্রয় শিবিরে দিন দিন বেড়ে চলেছে করোনা ভাইরাসের সংক্রমণ, যার কারণে ঝুঁকিতে পড়ছে স্থানীয়দের জীবনও। তাই দ্রুত স্থানীয় জনগোষ্ঠী এবং রোহিঙ্গাদের জাতিসংঘের মাধ্যমে ভ্যাকসিনের আওতায় আনার দাবি সংশ্লিষ্টদের। উখিয়ার কুতুপালং ক্যাম্প থেকে সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। করোনায় হাটবাজারে ক্রেতার উপস্থিতি কম থাকায় এবছর রাজশাহী থেকে অনলাইনে আমের বেচাকেনা বেড়েছে। তবে ক্রেতাদের অভিযোগ, এক্ষেত্রে মানা হচ্ছে না প্রশাসনের নির্ধারিত আম নামানোর সময়সীমা। ফল গবেষকদের মতে বিক্রেতাদের এমন আচরণ নষ্ট করবে রাজশাহীর আমের সুনাম। নিয়মের ব্যত্যয় হলে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে জেলা প্রশাসন। আব্দুল সালামের ক্যামেরায় রাকিবুল হাসানের রিপোর্ট। রাজশাহীর বাগানগুলোতে থোকায় থোকায় ঝুলছে আম। জেলার 18,000 হেক্টরের আম বাগান থেকে নেমেছে অনেকটা জাতবিহীন গুটি আম। আস্তে আস্তে পরিপক্ক হয়ে উঠছে গোপালভোগ, মোহনভোগ, হিমসাগর, ক্ষীরসাপাতের মতো জনপ্রিয় সুস্বাদু জাতের আম। এছাড়া 6 জুন ল্যাংড়া, 15 জুন আমরুপালি ও ফজলি আম নামবে। তবে অনলাইনে বিক্রেতারা চটকদার বিজ্ঞাপনে নির্ধারিত সময়ের মাসখানেক আগেই জনপ্রিয় জাতের আম দেবার প্রতিশ্রুতি দিচ্ছে ক্রেতাদের। তাতে করোনায় হাটবাজারে আসতে না পারা দেশের বিভিন্ন প্রান্তের ক্রেতারা পড়ছেন বিপাকে। বিভ্রান্তিতে আমের প্রকৃত বিক্রেতারাও। ফেসবুকে রাজশাহীর আম পেজ দিয়ে অনেকে আম বিক্রি করছে, আর সেখানে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের অফার চলে। ফেসবুকে দেখলাম অনেক পেজই রাজশাহীর হিমসাগর, গোপালভোগের অর্ডার করেছে, আমরাও তাই রাজশাহীতে আমের অর্ডার করেছি। বিভিন্ন পেজে দেখলাম ন্যাংরা, হিমসাগর সহ আরো অনেক আমের অর্ডার নিচ্ছে। তো এবং মজার বিষয় হলো তারা অনেক কম দামে আমগুলো দিচ্ছে। এই অবস্থায় রাজশাহীর আমের সুনাম রক্ষায় অনলাইন বিক্রেতাদের মনিটরিং এর আওতায় আনার পরামর্শ এই ফল গবেষকের। অনলাইনে যারা দেন তাদেরও মনিটরিং এর আওতায় থাকা দরকার, তা না হলে রাজশাহীর যে সুনাম কোনোভাবেই যেন ক্ষুণ্ণ না হয়। অবশ্য জেলা প্রশাসন বলছে, পরিপক্কতার আগে আম বিক্রি করা হলে হাটবাজারের মতো অনলাইন বিক্রেতাদেরও আইনের আওতায় নেওয়া হবে। যদি আমাদের কাছে সুনির্দিষ্ট কোনো অভিযোগ আসে যে অনলাইনের মাধ্যমে তারা
ম্যাচুরড হওয়ার অ্যাবনর্মাল আগে একটা মানে যৌক্তিক সময়ের অনেক আগেই তারা বিভিন্ন জায়গায় আম বিক্রি করছে, তাহলে এটা আমাদের নলেজে আসার সাথে সাথে আমরা এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেব। চলতি মৌসুমে রাজশাহীর বাগান থেকে সোয়া 2 লাখ মেট্রিক টন আমের উৎপাদন আশা করছে কৃষি বিভাগ। রাজশাহীর বাগানগুলো থেকে নির্ধারিত সময়ের আগে আম নামানো হবে না বলে সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। তবে এই কার্যক্রমকে বাস্তবায়ন করতে গেলে বিক্রেতার পাশাপাশি ভোক্তাকেও অধিক সচেতন হতে হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। বছরের পর বছর কাঁচামরিচের ন্যায্য দাম পেলেও এবার বাম্পার ফলনে লাভের মুখ দেখছেন না মানিকগঞ্জের মরিচ চাষিরা। লকডাউনে পাইকার না আসা সহ বিদেশে এলসি বন্ধ থাকায় এবার কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না তারা। তাই ভরা মৌসুমে কাঁচামরিচ রফতানির দাবি কৃষকদের। স্থানীয় কৃষি বিভাগ বলছেন এখন মরিচ রপ্তানি করলে ক্ষতির হাত থেকে রক্ষা পাবে কৃষক। মানিকগঞ্জ থেকে মোহাম্মদ ইউসুফ আলীর তথ্য, ছবিতে রিপোর্ট। যত দূর চোখ যায় কেবলই সবুজের সমারোহ। মাঠ জুড়ে সবুজের ফাঁকে ফাঁকে দোল খাচ্ছে লাল হলুদ রঙের পাকা আর আধা পাকা মরিচও। মানিকগঞ্জের শিবালয়, হরিরামপুর, ঘিওর ও দৌলতপুরের বিস্তীর্ণ মাঠ জুড়ে চলছে বিন্দু জাতের মরিচ তোলার উৎসব। বাম্পার ফলন হলেও এবার করোনা পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্য, মালয়েশিয়া, কুয়েত ও বাহরাইন সহ বিভিন্ন দেশে রপ্তানি বন্ধ। এছাড়াও দেশের দূর দূরান্ত থেকে আসতে পারছেন না পাইকাররা। এতে দাম পড়ে যাওয়ায় উৎপাদন খরচ তুলতে হিমশিম খাচ্ছেন চাষিরা। মরিচের দাম তো একদম কম, প্রচুর ফলন হচ্ছে, কিন্তু আমরা কৃষকরা যারা আছি আমরা তো পয়সা পাইতেছি না। যখন লকডাউন ছিল না তখন মরিচ বিক্রি হয়েছে 30 টাকা 35 টাকা, আর এখন মরিচ বিক্রি হইতেছে 10 থেকে 15 টাকা। এক গাছে 1 কেজি 1.5 কেজি মরিচ হইতেছে, কিন্তু আমরা অনেক কষ্ট করতেছি, আমরা টাকা পাইতেছি না। অনেক টাকা খরচ হয় একটা গাছের পথে, কিন্তু আমরা তো ওই তুলনায় মরিচের দাম পাইতেছি না। স্থানীয় কৃষি কর্মকর্তার মতে এ সময় কাঁচামরিচ রপ্তানি করতে পারলে ক্ষতির হাত থেকে রক্ষা পাবে কৃষক। এই মরিচ যদি আগে মধ্যপ্রাচ্যে যেত, এখন মধ্যপ্রাচ্যে যাওয়াটা লকডাউনের কারণে মনে হয় বন্ধ, কিন্তু যদি মধ্যপ্রাচ্যে আবার পূর্বের ন্যায় যায়, মরিচটা রপ্তানি করা যায়, তাহলে এলাকার চাষিরা উপকৃত হইবে। জেলা কৃষি বিভাগের তথ্য মতে মে থেকে জুলাই পর্যন্ত 3 মাসই কাঁচামরিচের ভরা মৌসুম। জেলায় এবার 4000 হেক্টর জমিতে 6605 মেট্রিক টন মরিচ উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। সময় সংবাদ, মানিকগঞ্জ। দেশের বাইরে খবর। ভারত থেকে ছড়িয়ে পড়া করোনার নতুন ধরনকে ভারতীয় ভ্যারিয়েন্ট হিসেবে উল্লেখ না করতে বিশ্বের সামাজিক মাধ্যমগুলোর প্রতি নির্দেশনা জারি করেছে দেশটির সরকার। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ভারতীয় ভ্যারিয়েন্টটিকে B1617 নামে নাম দেয়। এটিকে ভারতীয় ভ্যারিয়েন্ট হিসেবে চিহ্নিত করা সঠিক নয় বলেও উল্লেখ করা হয়। এদিকে শহরের পাশাপাশি ভারতের বিভিন্ন রাজ্যের গ্রামগুলোতেও করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ায় দেখা দিয়েছে মানবিক বিপর্যয়ের আশঙ্কা। আশপাশে নেই কোনো হাসপাতাল বা স্বাস্থ্য কমপ্লেক্স, তাই বাড়ির উঠানেই কোনো রকমে চলছে চিকিৎসা। এমন চিত্র এখন ভারতের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলের। ভারত জুড়ে করোনার লাগামহীন ছবলের মধ্যেই সংক্রমণ ছড়িয়ে পড়তে শুরু করেছে দেশটির দুর্গম অঞ্চলে। ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে গ্রামীণ জনপদের স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশা। সম্প্রতি উত্তরপ্রদেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে আক্রান্তের সংখ্যা বাড়লেও অধিকাংশ গ্রামেই নেই কোনো হাসপাতাল, এমনকি নেই কোনো চিকিৎসকও। এতে অনেকটা বাধ্য হয়ে হাতুড়ে চিকিৎসক কিংবা তাদের সহযোগীর কাছেই শরণাপন্ন হচ্ছেন অসহায় মানুষ। প্রতিনিয়ত বাড়ছে মৃতের সংখ্যা। দেখা দিয়েছে ভয়াবহ মানবিক বিপর্যয়ের আশঙ্কা। এখানে কোনো হাসপাতাল নেই। ছোট একটি ক্লিনিক ছিল, সেটিও অনেক দিন ধরে বন্ধ। কোনো ধরনের কোনো চিকিৎসা সুবিধা এই গ্রামটিতে নেই। আমরা এখানে সরকারের পক্ষ থেকে কোনো চিকিৎসা সেবা পাই না। কিছুদিন আগে কয়েকজন স্বাস্থ্যকর্মী এসেছিল, এরপর আর কেউ আসেনি। বিন্দুমাত্র চিকিৎসা সেবা আমরা পাচ্ছি না। ভিন্ন চিত্র মহারাষ্ট্রে। করোনা সংক্রমণ প্রবণ এ রাজ্যটির ভ্যাকসিন কার্যক্রমে গতি আনতে মুম্বাইয়ের বেশ কয়েকটি মন্দিরকে টিকা কেন্দ্রে রূপান্তর করেছে স্থানীয় প্রশাসন, যেখানে নিবন্ধন ছাড়াই যে কেউ এসে নিতে পারছেন করোনার টিকা। অন্যদিকে দিল্লিতে করোনার টিকার তীব্র সংকট দেখা দেয় সেখানে 18 থেকে 44 বছর বয়সীদের চলমান টিকাদান কার্যক্রম স্থগিত করেছে স্থানীয় প্রশাসন। শনিবার নিয়মিত ব্রিফিংয়ে এ ঘোষণা দেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
এদিকে ভারত থেকে ছড়িয়ে পড়া করোনার নতুন ভ্যারিয়েন্টটিকে ভারতীয় ভ্যারিয়েন্ট হিসেবে উল্লেখ না করতে বিশ্বের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর প্রতি নির্দেশনা জারি করেছে দেশটির সরকার। শনিবার ভারতের তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয় প্রকাশিত ওই নির্দেশিকায় বলা হয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ভারতীয় ভ্যারিয়েন্টটিকে B.1.617 নাম দেয়ায় এটিকে কোনো অবস্থাতেই ভারতীয় ভ্যারিয়েন্ট হিসেবে উল্লেখ করা যাবে না। জনসমক্ষে প্রকাশ করা না হলেও সংবাদ মাধ্যমে পাঠানো ওই নির্দেশিকায় আরও বলা হয়, যেসব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এখনও ভ্যারিয়েন্টটির নাম ভারতীয় ভ্যারিয়েন্ট হিসেবে উল্লেখ রয়েছে অবিলম্বে তা সরিয়ে ফেলতে হবে। অনয় কর্মকার, সময় সংবাদ। আবারও আলোচনায় দুবাইয়ের প্রিন্সেস শেখ লতিফা বিনতে মোহাম্মদ আল মাকতুম। গেল কয়েক মাস ধরে লোকচক্ষুর অন্তরালে থাকা এই রাজকুমারীকে নিয়ে এমন আলোচনার পেছনে রয়েছে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা তার একটি ছবি। নিজের ইনস্টাগ্রামের অন্তত 2টি অ্যাকাউন্ট থেকে পোস্ট করা একটি ছবিতে 2 তরুণীর সঙ্গে দেখা যায় তাকে। এরপরই নিখোঁজ এই রাজকুমারীকে নিয়ে নতুন করে শুরু হয় আলোচনা। ছবিটির সত্যতা যাচাই করা না গেলেও প্রিন্সেস লতিফার পরিচিতরা জানান তারা প্রিন্সেস এবং তার সঙ্গে থাকা বাকিদের চিনতে পেরেছেন। তবে দুবাইয়ের রাজ পরিবারের পক্ষ থেকে ছবিটির বিষয়ে এখনো পর্যন্ত কোনো মন্তব্য করা হয়নি। পরিবেশ রক্ষায় গাছের অবদান অনস্বীকার্য। আয়ারল্যান্ডে সে গাছ রক্ষায় রয়েছে কঠোর আইন ও তার প্রয়োগ। অপ্রয়োজনে অনুমতি ছাড়া গাছ কাটলে গুনতে হয় 5 লাখ থেকে সর্বোচ্চ 25 লাখ টাকা পর্যন্ত জরিমানা। রয়েছে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডের বিধানও। আয়ারল্যান্ড থেকে বিস্তারিত সৈয়দ জুয়েলের রিপোর্টে। শেষ এক দশকে জলবায়ু পরিবর্তনের কারণে অতিবৃষ্টি, অনাবৃষ্টি, খরা, তাপদাহ বেড়ে গেছে পৃথিবী জুড়ে। এর জন্য অনেকটাই দায়ী অবাধে বৃক্ষ নিধন। তবে এ বিষয়ে বহু বছর আগে থেকেই সতর্ক আয়ারল্যান্ড। দেশটিতে রয়েছে 350টিরও বেশি বনাঞ্চল। 2030 সাল নাগাদ মোট আয়তনের 17 ভাগ বনভূমি করার কাজও এগিয়ে চলেছে দ্রুত গতিতে। এর পাশাপাশি গাছ রক্ষায় 5 লাখ টাকা থেকে সর্বোচ্চ 25 লাখ টাকা পর্যন্ত জরিমানা ও 1 মাস থেকে 2 বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত হওয়ার বিধানও রয়েছে দেশটিতে। দেশটির প্রতিটি এলাকার বাসিন্দারা নিজ আঙ্গিনার গাছ সুরক্ষিত রাখতে সচেষ্ট থাকেন সব সময়। প্রায় প্রতিটি আবাসিক, অনাবাসিক এলাকায় রয়েছে সারি সারি গাছ। পরিকল্পিত সব বনায়ন দেখে অভিভূত এখানকার প্রবাসী বাংলাদেশিরাও। আজ এত বছর যাবত থাকি, কিন্তু কোথাও কখনো গাছ কাটতে দেখিনি। এই দেশের মানুষ এত সুন্দর করে গাছের যত্ন করে রাখে, দেখলেই মনটা ভরে যায়। নিজেদের ও ভবিষ্যৎ প্রজন্মের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য অবিলম্বে গাছ কাটা বন্ধ করার পক্ষে সবার সচেতন হওয়া জরুরি। আয়ারল্যান্ডে পরিবেশ অধিদপ্তরের অনুমতি ছাড়া গাছ কাটার ইখতিয়ার নেই দেশটির সিটি কর্পোরেশনেরও। একটি গাছ একটি অক্সিজেনের ফ্যাক্টরি। জীবন বাঁচাতে ও পরিবেশ রক্ষায় গাছের বিকল্প আর কিছুতে নেই। চিরসবুজ আয়ারল্যান্ডে এই গাছকে বাঁচাতে সরকার ও জনগণের মাঝে যে ভালোবাসা, সেই ভালোবাসা ছড়িয়ে পড়ুক পৃথিবীময়। সৈয়দ জুয়েল, সময় সংবাদ, আয়ারল্যান্ড। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। পাসপোর্ট জমার শর্তে সাংবাদিক রোজিনা ইসলামের জামিন। মামলা প্রত্যাহারের সময় এখনই নয়, মত 2 মন্ত্রীর। গণমাধ্যম গণতন্ত্রের সহায়ক মন্তব্য আদালতের। 49 দিন পর কাল চালু হচ্ছে দূরপাল্লার বাস, চলবে লঞ্চ, ট্রেনও। নিতে হবে অর্ধেক যাত্রী, খাওয়া যাবে রেস্তোরাঁয় বসে। 30 মে পর্যন্ত বাড়ল চলমান লকডাউন। এই ছিল দুপুরের সময়ে। সঙ্গে থাকুন সময়ের।